দর্শক আরেকবার আমন্ত্রণ 21 রাতে। ডক্টর মনসুর, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগে যে রাজনীতি অর্থনীতিকে দুর্বৃত্তায়িত করছে নাকি অর্থনীতি রাজনীতিকে দুর্বৃত্তায়িত করছে আমাদের দেশে? দেখুন, এখানে জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হচ্ছে এখন একটা যেটাকে বলা হয়, আমরা বলি ফ্রি মার্কেট ইকোনমি টাইপের অ্যারেঞ্জমেন্ট চলছে। ফ্রি মার্কেট ইকোনমিতে যেটা দরকার, ইটস নট দ্য কন্ট্রোল, ইটস দ্য রেগুলেশন অ্যান্ড এনফোর্সমেন্ট। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে এখানে যে ধরনের পলিটিক্যাল সিস্টেমে আমরা আছি, সেটা সরকার পরিবর্তন হোক আর না হোক, সিস্টেম কিন্তু চেঞ্জ হয় না। ইটস বেসিক্যালি এখানে অ্যাকাউন্টেবিলিটির অভাব আছে, এখানে ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করে নাই, এবং ইনস্টিটিউশন ডেভেলপমেন্টের জন্য যে ধরনের লিডার ইনস্টিটিউশনকে দিতে হয়, সেই ধরনের লিডার আমাদের পলিটিক্যাল লিডাররা সেখানে দিবেন না। কারণ তাহলে তো আমার কাজকর্মে অসুবিধা হয়ে যাবে, আমাদের কর্মীদের অসুবিধা হয়ে যাবে, সেটা একটা সমস্যা থাকে। কাজে তারা বেছে বেছে এমন লোকই দিবেন যাদের মেরুদণ্ড বলে কিছু নাই, এবং তারা ন্যাচারালি মেরুদণ্ডবিহীন ভাবেই সরকারের পক্ষ হয়ে কাজ করে। সেটা আমরা দুদকই বলি, বা আমাদের ইলেকশন কমিশনই বলি, বা আমাদের অন্যান্য এই ধরনের প্রতিষ্ঠানগুলো কথা বলি। তারপরে অপোজিশনের কথাই যদি ধরি, তারা কি সঠিক রোল প্লে করে? তারা সরকারের বাইরে গেলেই আর পার্লামেন্টে থাকে না, রাস্তায় চলে আসে। রাস্তার জন্য তো তাদেরকে ইলেক্ট করা হয়নি, তাদেরকে তো পার্লামেন্টে যে কথা বলার কথা, তাদেরকে তো রাস্তায় বলার জন্য তো তাদেরকে এই ইলেকশন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ কর্তৃক নির্বাচিত হয়নি। কিন্তু কোন অপোজিশন, সেটা বর্তমান সরকার যখন অপোজিশনে তখনও তারা থাকে নাই, এখনকার যে অপোজিশন যারা ছিল গত ইলেকশনের আগ পর্যন্ত, তারা কোনোদিন পার্লামেন্ট তারা বলে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট করেছি, তারা সর্বসম্মত হয়েই তারা করেছেন, কিন্তু তারা পার্লামেন্টে যাবেন না। তাহলে কিভাবে সিস্টেমটা ডেভেলপ করবে? এখানে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের বিরাট একটা অবক্ষয় আমাদের রাজনীতির চর্চার মাধ্যমে হয়েছে, যেগুলো আমাদের ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যে কারণে আমাদের এই যে ফ্রি মার্কেট ইকোনমি, সেটাকে একটা ফ্রি ফর অল হয়ে গেছে এখন, এবং এটা দেশের জন্য ভালো নয়। কোথাও জবাবদিহিতা নেই। এবং যেটাকে আমি প্রথমে বললাম যে হয় যারা উদ্যোক্তাদের মধ্যে ক্রনি ক্যাপিটালিজমের এটা বেড়ে যাচ্ছে, আমি বলবো যে সব উদ্যোক্তাই সেটা তা না, কিন্তু অনেকেই তাই। আমরা দেখছি যে নতুন ভাবে উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হচ্ছে, যারা ওই ধরনের দুর্বৃত্তায়নের অর্থ দিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো হচ্ছে, তাদের কোনো জবাবদিহিতা তো দিতে হচ্ছে না, কারণ তারা এই সিস্টেমটাকে ম্যানেজ করে ফেলছে, এবং এটা দুর্ভাগ্যজনক। আমি তো প্রায় 35 বছর বাইরে ছিলাম। সত্যি কথা বলতে, ওখানে যে করাপশন নাই তা নয়, কিন্তু সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে করাপশনকে অনুভব করে না। কোনো সময় আমাকে একটা পুলিশকে ঘুষ দিতে হয়নি, কোনো কাজ করতে আমাকে $10 খরচ করতে হয়নি। আমাকে যদি ট্রাফিক ফাইন করেছে, আমাকে ফাইনটা দিতে হয়েছে, কিন্তু তার বাইরে তো কিছু করতে হয়নি। কিন্তু বাংলাদেশে পদে পদে পানের দোকানেও দুর্নীতি রয়েছে। এই জিনিসটা আমরা যদি দূর করতে না পারি, যেটা সাধারণ মানুষকে প্রত্যেকটা দিন ভোগাচ্ছে, যে কোনো কাজ করতে গেলে, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক একটা কিছু আনতে, একটা ফর্ম চাইতে গেলে তাকে $200 দিয়ে নিয়ে আসতে হবে, যে ফর্মটা ফ্রি। যে ওষুধটা ফ্রি, সেটাকে আমাকে আবার কিনতে হচ্ছে পাশের দোকান থেকে, হসপিটালে যে ডাক্তার আমাকে ফ্রি, সেই ডাক্তার বলছে আমাকে ক্লিনিকে যে আবার তাকে দেখিয়ে তার কাছ থেকে ফ্রি দিয়ে তার কাছ থেকে অপারেশন করানো হচ্ছে। সবকিছুতেই কিন্তু সরকারি সিস্টেমকে অ্যাবিউজ করা হচ্ছে, সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা, কিন্তু কোনো প্রতিকার নাই জনগণের। এই জিনিসটা আমাদের কবে দূর হবে, সেটাই হলো আমাদের। সাংবাদিক কাশেম হোসেন, তাহলে মানুষ সব ধরনের সুবিধা বঞ্চিত হয়ে কেন মানুষ গিল্ট ইম্পায়ার্ড হবে না? কেন মানুষ তার মূল্যবোধ হারাবে না? কেন মানুষ অপরাধের প্রতি তার প্রবণতা বাড়বে না? না, বিষয়টা যে কথাটা আপনি বললেন, যে এটা যদি এইভাবে বাড়তেই থাকে, তাহলে একটা সময় গিয়ে রাষ্ট্রটার যে এফেক্টিভনেস, যে আমরা যেটা কার্যকর রাষ্ট্র বলি, সেটা থাকবে না, সেটা থাকে না। তা এখন যে আমি মূল সংকটটা দেখি, যেভাবেই অ্যানালাইসিস করি না, কিন্তু গুড গভর্নেন্সের একটা বড় বিষয় হচ্ছে, আপনি যদি গুড গভর্নেন্স, যেটা মুনসুর ভাই একটুকে বললেন, যে আমি পুলিশকে বিদেশে তো $5 দিতে হয় না, কোনো কাজ করার জন্য $5 দিতে হয় না। হ্যাঁ, আমি ফাইন হয়ে গেছে, ফাইনটা দিতে রাজি আছি, কারণ আমি আইন ভঙ্গ করেছি, পুলিশ আমাকে জরিমানা, অযৌক্তিক কোনো জরিমানা করবে, সেটা আমি দিতে পারি নাগরিক হিসাবে। কিন্তু আমি ঘুষ দিয়ে বেরিয়ে যাবো, এই কালচারটা উনি কখনো ফেস করে না, বিদেশে সেটা ফেসও করে না। তো আমি সেই দিকে তো ডেফিনেটলি আমাদের একটা ক্রিটিক্যাল একটা অবজারভেশন তো সবসময় আছেই। এখন ঘুরে ফিরে যে কথাটা সবচেয়ে বেশি আলোচিত, সেটা হচ্ছে
যে বিভিন্ন সেক্টরে, সব সেক্টর, বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা নিয়ে আপনি যে আলোচনা করা যায় না, সব সেক্টর নিয়ে আলোচনা। কিন্তু আপনি যদি এই জায়গাটাকে যদি আপনি শুধু মানুষকে প্রতিহত করতে হবে, এই প্রতিহত কিভাবে লোকজন করাবেন, সচেতন কিভাবে হবে, সেটা তো বড় একটা বড় একটা বিচার্য বিষয়। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রথম স্টেপটাই হতে পারে আপনি গুড গভর্নেন্স। গভর্নমেন্ট যেটা করতে পারে যে গুড গভর্নেন্স যদি আমরা এনশিওর করতে পারি, গভর্নমেন্ট যদি করতে পারে, তাহলে একটা জায়গায় আপনি যে কথাটা যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে, সেই ভারসাম্যটা থেকে আমরা কিছুটা হলেও একটা ভারসাম্য রক্ষা করা যাবে। গুড গভর্নেন্সের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটাকে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে আজকে যে অ্যাকাউন্টেবিলিটি যে কথাটা বলা হয়, যে ভ্যালুস গুলো যদি আপনি মূল্যবোধগুলোকে যে রেস্টোর করতে হয়, তাহলে কিন্তু আমরা গুড গভর্নেন্স থাকতে হবে। গুড গভর্নেন্স আপনি বিচার পান। আজকে কিন্তু এই যে এতগুলো ব্লগার, গত কিছুদিনের মধ্যে 5 জন ব্লগার মারা গেল, কিন্তু সবচেয়ে দেখবেন যারাই আলোচনা করছেন, যারা এই নিয়ে কথাবার্তা বলছেন, যত তথ্যপাত্র আসছে, সবাই কিন্তু একটা বিষয়কে আপনি প্রায়োরিটি দিচ্ছে, সেটা হচ্ছে যে এই জায়গায় বিচারহীনতা কাজ করছে। যে বিচার যদি আপনি সঠিক সময় সঠিকভাবে করা যেত, তাহলে কিন্তু এই ব্লগারদের এই হত্যাকাণ্ডে এইভাবে হয়তো তারা যারা হত্যা করে তারা এইভাবে সাহস পেত না। কিন্তু আপনি সেখানেই কিন্তু গুড গভর্নেন্সের বিষয়টা আপনি সর্বক্ষেত্রেই কিন্তু আজকে আপনি গুড গভর্নেন্সের একটা বিষয়। গুড গভর্নেন্স যদি রেস্টোর না করতে পারেন, করানো যায়, তাহলে কিন্তু গুড গভর্নেন্সের কিন্তু আমি মনে করি কোনো সংজ্ঞা নাই। যেটা ভালো কাজ এটাই গুড গভর্নেন্স। সংজ্ঞা, হ্যাঁ, আপনি কনস্টিটিউশনে বলে দিবেন, একটা বিধি জারি করে বলে দিবেন এইটাই গুড গভর্নেন্স, এইটা না। আসলে যেটা খারাপকে খারাপ বলা, হ্যাঁ, আর ভালোকে ভালো বলা, এটি গুড গভর্নেন্স। এখন আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে, আমার মেধার দৃষ্টিতে যেটা ভালো সেটাই গুড গভর্নেন্স। এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি। আমরা যারা সাধারণ মানুষ, তাদের আপনার দায়িত্ব হচ্ছে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আইনকে মেনে চলা। এবং আমি কেন মনে করি যে পুলিশ আমাকে জরিমানা করে বা পুলিশ আমাকে লাঠিপেটা করে, আমাকে অ্যারেস্ট করে আমাকে আইন শেখাবে, সেই জায়গাটা আমি যাই কেন? আমাদের সাধারণ মানুষের মতো আমার তো রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে যে আইনকে মানা। আর পুলিশের কাজ হচ্ছে যে আমাকে ধরার জন্য বসে থাকা তো আইন ভঙ্গের জন্য, এটা তো পুলিশের কোনো কাজ না। পুলিশের কাজ হচ্ছে যাতে আমি আইনটা মেনে চলি, সেই দিকে আমাকে একটা সচেতন করে তোলা। তাহলে কিন্তু দেখবেন একটা জায়গায় আমরা এসে দাঁড়াতে পারবো। নাহলে যদি যেইভাবে আমরা চলছি এখন, সেদিন আমার প্র্যাকটিক্যাল একটা ঘটনার কথা বলছি। কিছুদিন আগে আমি একটা ট্রাফিক রুল আমি নিজের গাড়িতে ভায়োলেট করেছিলাম। তো আমি দেখলাম যে অনলি ফর যানজটের কারণে রোজার মধ্যে খানিকটা বিকারুনিস স্কুলের সামনে খানিকটা ক্রস আমি করেছিলাম উল্টো পথে। যাই হোক, পুলিশ আমাকে ধরেছে। তা আমি তখন দেখলাম যে আমার তো কিছু করার নেই সরি বলা ছাড়া। তো আমি বললাম সরি ফর দিস। তখন এক পুলিশ বললেন যে ঠিক, যাই হোক, যে আপনি চলে যেতে পারেন। আমি কিন্তু আমার পরিচয় দেই নাই। বলে যে আপনি ওই র্যাকারের ভাড়া দিয়ে যান। এখন আমার প্রশ্ন হচ্ছে, র্যাকারের ভাড়া কখনই প্রশ্ন আসে? নিশ্চয়ই যখন র্যাকারটা লাগাবে, হ্যাঁ, না র্যাকারের ভাড়া দিয়ে যান। আমি তো বুঝলাম, আমি র্যাকারের ভাড়া দেবো কেন আপনাকে? আপনি তো র্যাকারই লাগান নাই, যে র্যাকারই লাগান নাই, এখন এই ব্যাখ্যাটা কি? রাজি রতন, এই সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কার ভূমিকা কতটুকু, সাধারণ মানুষের ভূমিকা কতটুকু, আর সরকার বা প্রশাসন ভূমিকা কতটুকু, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটুকু? আপনি একটা বিষয় শুরু করেছিলেন, সেটা আসলে আলোচনাটা আগায় নেই। সেটা বলছে যে আসলে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে নাকি পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস হয়েছে। জি, মানে রাজনীতির দুর্বৃত্তায়িত হয়েছে নাকি দুর্বৃত্তরা এখন আসলে বিষয়টা হয়েছে এখন রাজনীতির দুর্বৃত্তায়ন হতে হতে এখন দুর্বৃত্তরা রাজনীতির মাথা হয়ে গেছে। যেমন ধরেন, স্বাধীনতার পরপর আমাদের পার্লামেন্টে 12 থেকে 13% ব্যবসায়ী পরিচয় দিয়ে তারা সংসদ সদস্য ছিলেন। এখন সেটা 60% পার হয়ে গেছে। মানে যারা বলছে তাদের মূল পেশা হচ্ছে ব্যবসা, তারা কিন্তু আসছে এখন রাজনীতি নিয়ন্ত্রণ করতে। ফলে তাদের এখন মানে পরিচালনার মূল দৃষ্টিভঙ্গিটা কি? ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা। ফলে একসময় আব্রাহাম লিঙ্কন যেটা বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এখন আমরা বলছি গভর্নমেন্ট অফ দ্য বিজনেসম্যান, বাই দ্য বিজনেসম্যান, ফর দ্য বিজনেসম্যান। ফলে এই ক্ষেত্রে আর কোনো নীতি কাজ করছে না মুনাফার নীতি ছাড়া। এবং দুর্নীতির ক্ষেত্রে আমরা মনে করি 4টা কারণ খুব স্পষ্ট। একটা হলো যে প্রভাব, ক্ষমতাসীনদের প্রভাব, আরেকটা হলো দুর্নীতিবাজদের স্বভাব, আরেকটা হলো ক্ষমতাসীনদের চাপ, আরেকটা দরিদ্র মানুষের অভাব। তাহলে যে প্রভাব, স্বভাব, চাপ এবং অভাব, এই 4টার একটা চক্রের মধ্যে পড়েছি। এখন পিয়ন, তার তো সংসার চলে না। 1861 সালের আইন অনুযায়ী পুলিশ তৈরি করা হয়েছে। বলাই হয়েছে পুলিশ এমন ভাবে তৈরি করবে যেন পুলিশ ক্ষুধার্ত থাকে। ক্ষুধার্ত থাকলে সে অ্যাগ্রেসিভ থাকবে। অ্যাগ্রেসিভ থাকে কার উপরে? সাধারণ মানুষের উপর, এবং সুযোগ পেলে সে দুর্নীতিগ্রস্ত হবে।
আর পুলিশ যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে শাসকের যে কোনো দুর্নীতি ওই পুলিশকে দিয়ে করানো যাবে। ফলে এমন ভাবে ঔপনিবেশিক কাঠামোতে পুলিশ তৈরি করা হয়েছে, আমাদের পিয়নদেরকে এরকম তৈরি করা হয়েছে, আমাদের আমলাদেরকেও এরকম তৈরি করা হয়েছে। ফলে আমলা প্রশাসনকে এমন ভাবে তৈরি করা হয়েছে, কারোর মধ্যে উদগ্র লোভের লালসা আর কারোর মধ্যে কোন রকমের সংসার চালাবার প্রাণান্তকর টানাটানি। বলে সে সংসার চালাবার প্রাণান্তকর টানাটানির জন্য 50 টাকা ঘুষ খায়, আর আরেকজন তার বেতনের চাইতেও বেশি পয়সা দিয়ে বাসা ভাড়া করে থাকে, সেটা মেটাবার জন্য সে দুর্নীতিবাজ হয়ে যায়। আর এইটার সুযোগ সবাই নিচ্ছে এবং তার মূল বিষয়টা দেখেন, দেশের প্রবৃদ্ধি বাড়ছে, গোটা দেশের জিডিপির পরিমাণ বাড়ছে এবং সাথে সাথে দুর্নীতি এবং বৈষম্যটাও বাড়ছে। সবই আমাদের এখানে বাড়ছে। বাংলাদেশের কোটিপতির সংখ্যাও বাড়ছে, 2 জন কোটিপতি থেকে 51,000 কোটিপতি হয়েছে, কোটিপতির সংখ্যাও বাড়ছে। বাংলাদেশে যে মানুষদের জীবনমান আর একটু উন্নত হওয়ার কথা ছিল সেটা না কমে 85% মানুষ এখন একটা বলতে গেলে প্রায় দারিদ্র্য সীমার ছুঁই অবস্থায় আছে। তারা এখন পড়ে যায় নাই, এটাকে বলে ওয়ার্কিং পুয়ার, মানে কাজ করেও সে দরিদ্র থাকছে। আর জবলেস পুয়ার হয়নি, কিছু কাজ পাচ্ছে কিন্তু কাজ করে তার দারিদ্র্য সে দূর করতে পারছে না। এবং আমাদের এখানে যদি বলি যে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রেও 4টা বিষয় যদি আমরা ধরি, যে প্রশাসনিক পক্ষপাত, টাকার শক্তি, পেশি শক্তি এবং ধর্মের ব্যবহার, এই 4টা বিষয় দিয়ে এমন একটা তালগোল পাকিয়ে রাখা হয়েছে, ফলে এখানে মানুষের যুক্তিবাদী মনটা তৈরি হবে না, বিজ্ঞান মনস্কতাটা তৈরি হচ্ছে না। কাশ্মীর যে কথা বলেছেন যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, শিশুর প্রতি দৃষ্টিভঙ্গি, এটা তৈরি হচ্ছে না কিন্তু, কারণ সে বিজ্ঞান মনস্কতা তো তার নাই, যুক্তিবাদী মনটা নাই। সে মনে হয় নারী মানে অধস্তন। আরে আগে বলতো নারীদের বুদ্ধি কম, কেন বুদ্ধি কম? তাই নারীদের মগজ কম। তাহলে নারীদের, বেগম রোকেয়া একসময় বলছে যে হাতির মগজ তো অনেক বেশি, তাই বলে হাতি কি মানে শ্রেষ্ঠ প্রাণী নাকি? ফলে মগজের পরিমাণ দিয়ে তো বুদ্ধি হয় না, মগজের অনুপাত শরীরের সঙ্গে কতটুকু। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যে ফিনল্যান্ডের মানুষ হোক আর বাংলাদেশের মানুষ হোক না, শরীরের সঙ্গে তার মগজের অনুপাত একই। এই জন্য হিউম্যান স্পেসিস এটা ডিফারেন্ট। ফলে এইটা যে বিজ্ঞান দিয়ে বুঝবে সে উপায় কার আছে? যদি কেউ বলে মেয়েরা তেঁতুলের মতন, এইটা বলার এবং এর পক্ষেও তো অনেক লোক আছে। ফলে বিজ্ঞান মনস্কতা যেমন নাই, অনেক লোক মনে করে দোয়া নিয়ে আসছে, আমরা আশীর্বাদ নিয়ে আসছে। তাহলে যেমন বিজ্ঞান মনস্কতা নাই, তেমনি জবাবদিহিতা নাই। এমপি সাহেব হলফ নিলেন 5 বছর আগে তার সম্পত্তির কথা বলে, 5 বছর পরে তার সম্পত্তি এরকম বাড়লো, তখন যদি প্রধানরা বলেন ক্ষমতায় থাকলে টুকটাক এরকম একটু দুর্নীতি হয়, কিংবা আমাদের অর্থমন্ত্রী যদি 4,000 কোটি টাকা কোনো টাকাই না, তাহলে এগুলো হয় কি দুর্নীতির সেই মনস্তাত্ত্বিক গড়নটাকে আরো পরিপুষ্ট করে। ডক্টর হাসান মনসুর, মুক্তির পথ কি? হ্যাঁ, বড় কঠিন প্রশ্ন। এটার জন্য আমি মনে করি যে কিছুটা চেকস এন্ড ব্যালেন্স যদি আমাদের পলিটিক্যাল সিস্টেম এবং সমাজ ব্যবস্থার মধ্যে আমরা না আনতে পারি, তাহলে কিন্তু এর থেকে বের হওয়া যাবে না। তো আমি মনে করি যে একটা জাতি যদি শিক্ষিত হয়ে যায় স্বাভাবিকভাবে, তাহলে কিন্তু এক ধরনের চেতনা বোধের জন্ম হয়, এক ধরনের ভোটিং ইম্পালস হয়। পলিটিশিয়ানরা একটা জিনিস কিন্তু তারা মনে করে, তারা একটা জিনিস কেয়ার করে, সেটা হচ্ছে ভোট পাওয়াটা। যদি আমাদের জনগণ কোনোদিন মার্কা ভুলে ব্যক্তির এবং সব ব্যক্তিকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায়, কোন মার্কা দিয়ে এসেছে তা নয়, সেটা চিন্তা না করে, সেই দিন হয়তো আমরা এটা থেকে মুক্তি পেতে পারবো। তার আগে কিন্তু আমি সম্ভাবনা দেখছি না। অনেক ধন্যবাদ রাজেকুর জীবন রতন, ধন্যবাদ সাংবাদিক কাশেম হুমায়ুন, ধন্যবাদ ডক্টর হোসেন ইসলাম মনসুর। দর্শক, আমরা সবাই জানি যে অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। সমাজে যা কিছু ঘটছে, যা কিছু অসঙ্গতি, মূল্যবোধের অবক্ষয়, এই সব কিছুকে যদি আমরা সাদা মাটা ভাবে দেখেই যে ঘটছে, হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, নিশ্চয়ই সেটি সমাধানের পথ নয়। আইনের শাসন, জবাবদিহিতা, সুশাসন, কিংবা অপরাধ বিজ্ঞান কি বলে, রাজনীতি কতটুকু প্রভাব বিস্তার করছে, অর্থনৈতিক কতটুকু প্রভাব বিস্তার করছে, এসব নিশ্চয়ই আমাদের ভেবে দেখার সময় এসেছে এবং দেখতে হবে। এবং সর্বশেষ ডক্টর হোসেন মনসুর যে কথাগুলো বললেন, যে আসলে মার্কা ভুলি, যার যতটুকু সততা আছে সেইভাবে আমরা অন্তত আমাদের চিন্তা চেতনাগুলো সেভাবে একটু পরিবর্তন চেষ্টা করি। শুভরাত্রি।